আচ্ছা, আমরা এই ভিডিওতে সলিউশন দেখার চেষ্টা করবো ঢাকা ইউনিভার্সিটি 2013-14 কেমিস্ট্রির ফুল পার্টটা, ঠিক আছে? মানে এখানে 1 থেকে 30 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে 13-14 সালের সবগুলোই মোটামুটি সলভ দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবা, ঠিক আছে? এই যে 13-14 সালের আমরা কেমিস্ট্রিটা স্টার্ট করতেছি, ওকে? আচ্ছা, তো প্রথমত তোমার 1 নাম্বার থেকে স্টার্ট করবো। 1 নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে এটা একটু পড়া যাক। তোমাকে বলেছে ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটা কি কৌশল? ওকে, ব্রোমিন কি করতেছে? ইথিনের সাথে বিক্রিয়া করতেছে। তো ব্রোমিনের সংকেত আমরা সবাই জানি Br2, আর ইথিনের সংকেত আমরা সবাই জানি CH2 ডাবল বন্ড কি CH2। আচ্ছা, এখান থেকে বিক্রিয়াটা করলে বিক্রিয়া শেষে উৎপাদটা কি রকম হবে এটাও আমরা জানি, যে প্রথমে এখানে কি হবে, একটা সিগমা বন্ড থাকে, একটা পাই বন্ড থাকে। আমরা জানি যে সিগমার পাইয়ের মধ্যে পাই হচ্ছে দুর্বল, তো পাই বন্ধনটা কি হয়ে যাবে, ভাঙা যাবে, তাহলে সিগমাটা থাকে যাবে। তো পাই বন্ধনটা যখন ভাঙবে তখন ওর কাছে অর্ধেক হাত আসবে, ওর কাছে অর্ধেক হাত আসবে। ওর এক হাতে আসবে একটা ব্রোমিন, ওর এক হাতে আসবে একটা ব্রোমিন। ওকে, তাহলে দেখো দুইটা জিনিস মিলে যখন একটা হয় তখন এটাকে আমরা বলি জুতো, বা অনেকে এটাকে সংযোজন বলে, ঠিক আছে? দুইটা জিনিস মিলে যখন একটা জিনিস তৈরি হয় এটাকে বলে জুতো বিক্রিয়া অথবা সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এখন এটা মেকানিজমের উপর ডিপেন্ড করে, এটা কি ইলেকট্রন আকর্ষী, এটা কি ইলেকট্রন আকর্ষী হবে নাকি তোমার কেন্দ্রাকর্ষী হবে, ঠিক আছে? এখন এখানে দেখো, এখানে যে বিক্রিয়াটা হইলো, বিক্রিয়াটা কেমনে হইলো, ঠিক আছে? মানে এটার হওয়ার কারণটা কি? আচ্ছা, আমরা যদি সোজা ভাষায় বলি, ব্রোমিনের কয়টা সাইড থাকবে? দুইটা সাইড, ব্রোমিন। ওকে, যখন এদের মধ্যে বন্ধনটা ভাঙবে, ধরো একটা কোনো কারণে এদের ইলেকট্রন ডেন্সিটিটা কম বেশি হয়ে গেছে, তখন এক সাইড পজিটিভ হয়ে যাবে, এক সাইড কি হয়ে যাবে, নেগেটিভ। তো এখানে যখন পাই ইলেকট্রন আছে, যখন এখানে দেখবা যে কি আসতেছে, এখানে ধরো এই ব্রোমিন প্লাসটা আসছে, তো ব্রোমিন প্লাসটা আসলে এই পাই বন্ধনের যে ইলেকট্রন ঘনত্ব, যে কোনো একটা মানে যেই কার্বনের দিকে ব্রোমিন প্লাসটা আসবে ওই দিকে কি হয়ে যাবে, ইলেকট্রনের ঘনত্বটা সরে যাবে, তখন ওই পাশটা নেগেটিভ হয়ে যাবে, এই পাশটা কি হয়ে যাবে, পজিটিভ। তো এই ব্রোমিনটা এসে এই কার্বনের সাথে বন্ধন করবে, আর বাকি যে নেগেটিভ পার্টটা সে এটার সাথে বন্ধন করবে। তাহলে এখানে দেখো ইলেকট্রনের ঘনত্বটার পার্থক্যের কারণে বা ইলেকট্রনের কারণে কি হইতেছে, তোমার এই সংযোজন বিক্রিয়া হইতেছে। তাই এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী জুতো বিক্রিয়া, ঠিক আছে? মানে ইলেকট্রন দেখো কি আসছিল প্রথমে, ব্রোমিন প্লাস, ওর কিন্তু কি দরকার ছিল, ওর কিন্তু ইলেকট্রন দরকার ছিল, তাই এটা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। বুঝতে পারছো ব্যাপারটা? আর খুব সহজ হিসাব, তুমি সংযোজন দেখলে বুঝে যাবা। দেখো, তো 1 নম্বর প্রশ্নের আনসার হইতেছে কি, আমাদের বিক্রিয়ার কৌশলটা কি, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। আচ্ছা, 2 নম্বর বিক্রিয়াটা কি বলছে, নিচে কোন বিক্রিয়াটা ক্যানিজারো বিক্রিয়া। আচ্ছা, ক্যানিজারো বিক্রিয়া কি জিনিস ছিল আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, যে ক্যানিজারো আর অ্যালডোল কনডেনসেশন দুইটা ছিল, ঠিক আছে? ক্যানিজারো বিক্রিয়াটা কি ছিল, একই সাথে কি হবে, একই সাথে জারণও হবে আবার বিজারণও হবে, ঠিক আছে? একই সাথে জারণ ও বিজারণ, এটা কার হয়, ক্যানিজারো আর অ্যালডোল বিক্রিয়া কার হয়, অ্যালডিহাইডের হয়, ঠিক আছে? তো আমরা জানি যে অ্যালডিহাইডের যদি জারণ হয় তখন এটা কি তৈরি করে, এটা তৈরি করে অ্যাসিড, আর বিজারণ হইলে অ্যালডিহাইডটা সবসময় কি তৈরি করে, অ্যালকোহল, ঠিক আছে? তো ক্যানিজারো বিক্রিয়া হয়েছে কি, একটা যৌগের মানে একটা অ্যালডিহাইডের একই সাথে জারণ হবে আবার বিজারণ হবে, এটাকে বলে যুগপৎ জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, তো এখানে দেখো এই HCHO এটাকে আমরা কি করছিলাম, কস্টিক সোডা একটা ক্ষারীয় দ্রবণের মধ্যে নেওয়া লাগবে, তো এটার একসাথে কি হবে, জারণও হবে আবার একসাথে হবে বিজারণ। তো HCHO যদি বিজারণ হয় তাহলে এটা তৈরি করবে অ্যালকোহল CH3OH, আর HCHO যদি জারণ হয় তখন এটা তৈরি করবে HCOOH, একটা অ্যাসিড তৈরি করবে HCOOH। ওকে, এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই এখানে HCOONA কেন আসলো, কারণ HCOOH এর মধ্যে যে NaOH টা বিক্রিয়া করছে ওইটা আবার কি তৈরি করে ফেলছে, HCOONA লবণ তৈরি করে ফেলছে আর পানি তৈরি করে ফেলছে, ঠিক আছে? তাহলে আমাদের ক্যানিজারো বিক্রিয়ার উদাহরণ কোনটা হবে, এটা। কিন্তু বাকিগুলো দেখো, এই বিক্রিয়াতে দেখো এই অ্যালডিহাইড থেকে কি তৈরি হয়েছে, অ্যালডিহাইড থেকে এখানে অ্যালকোহলও আছে আবার অ্যালডিহাইডও আছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যালডোলের বিক্রিয়া। আবার অ্যালডিহাইড থেকে এখানে শুধু অ্যালকোহল হয়েছে, তাইলেও হবে না। আবার এখানে অ্যামোনিয়া থেকে ব্রোমিন, এটাও না। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা, এ নাম্বার অপশনটা। ওকে, তাহলে নিচে কোনটা, ক্যানিজারো বিক্রিয়া একই সাথে যেখানে জারণ হয়েছে আবার কি হয়েছে, বিজারণ হয়েছে। অ্যালডিহাইডের জারণ হলে অ্যাসিড তৈরি করে আর বিজারণ হলে কি তৈরি করে, অ্যালকোহল। ওকে, আচ্ছা, তারপরে তোমাকে 3 নাম্বার প্রশ্ন বলছে হাইড্রোজেন পারঅক্সাইডে কে ম্যাঙ্গানেট আয়ন দ্বারা কি করলে জারণ করা হলে কোষ বিভব ইনর্ট সেলটা বের করা। ওকে, অর্ধ বিক্রিয়াগুলো দেওয়া আছে তোমাকে, কি বিক্রিয়া দেওয়া আছে, 2H প্লাস O2 প্লাস 2 ইলেকট্রন আর H2O2 তৈরি করছে, আর MnO4 মাইনাস 8H প্লাস 5 ইলেকট্রন বিক্রিয়া করে Mn2 প্লাস আর 4H2O, আর এটারও ইনর্ট সেল তোমাকে দেওয়া আছে। তোমার কাছে ইনর্ট মানে ফুল ইনর্ট সেলটা বের করতে বলছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখো এই ম্যাঙ্গানেট আয়নটা কি করতেছে, 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে, এখানে H প্লাস আয়নটা 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে, বিজারণ বিক্রিয়া। আচ্ছা, একটা বিক্রিয়া কি কখনো দুইজনের বিজারণ হতে পারে না, আমরা জানি যে জারণ বিজারণ একসাথে ঘটে, একজনের জারণ হইলে আরেকজনের অবশ্যই বিজারণ হবে, আবার একজনের বিজারণ হইলে আরেকজনের অবশ্যই কি হবে, জারণ। এই দুইজনের মধ্যে
তোমাকে বলছে হাইড্রোজেন পারঅক্সাইডকে কি করা হয়েছে, জারণ করা হয়েছে। তার মানে এর হয়েছে জারণ বিক্রিয়া আর এর হয়েছে কি বিক্রিয়া, সরি এর হয়েছে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়াটা ঠিকঠাক দিল, কিন্তু জারণ বিক্রিয়াটা কিন্তু দেয় না ঠিকঠাক। এখানে কিন্তু জারণ বিক্রিয়াটাকে উল্টাই দিয়ে বিজারণ করা আছে। তা আমি কি করব, এই বিক্রিয়াটাকে উল্টাই দিব, বুঝছো। এখানে দেখো A2H+ প্লাস O2 প্লাস 2 ইলেকট্রন বিক্রিয়া করে যে H2O2 তৈরি করছে, এটা কিন্তু বিজারণ বিক্রিয়া, কারণ ইলেকট্রন গ্রহণ হয়েছে। আমি যদি বিক্রিয়াটাকে এই সাইড থেকে লিখি তখন কিন্তু গ্রহণটা উল্টাই যাবে, তখন এটা হয়ে যাবে ত্যাগ করা। ত্যাগ করলে এটাকে কি বলে, জারণ। কারণ আমাকে তো প্রশ্নে বলেই দিছে হাইড্রোজেন পারঅক্সাইডকে ম্যাঙ্গানেজ আয়ন দ্বারা কি করা হইলো, জারণ করা হইলো। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ, তাহলে আমাকে লেখার সময় হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ বিক্রিয়াটা লেখা লাগবে। আমি তোমাকে একটু লিখে দেখাই, উল্টা দিক থেকে লিখবো, জাস্ট আর কিছু করবো না। H2O2 থেকে কি হবে, সেম বিক্রিয়াটা উল্টা থেকে 2H+ প্লাস O2 প্লাস 2 ইলেকট্রন। ওকে, আচ্ছা। আর এখানে হচ্ছে কি ম্যাঙ্গানেট আয়নটা ছিল, ম্যাঙ্গানেট আয়নের বিক্রিয়াটা ঠিকভাবে আছে। 8H+ প্লাস 5 ইলেকট্রন বিক্রিয়া করে কি তৈরি করতেছে, ম্যাঙ্গানিজ 2 প্লাস কি 4H2O। আচ্ছা, এবার এখানে দেখো আমাকে এই বিক্রিয়াটা যেহেতু ঠিকভাবে আছে, তাহলে এটার যে ইনটটা ছিল, ইনটটা কিন্তু ঠিক আছে। এটার ইনটটা ছিল 1.51। ওকে, কিন্তু দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের যে বিক্রিয়াটা ছিল, এটা কিন্তু তোমার এই দিক থেকে বিক্রিয়াটা ছিল 0.68, কিন্তু আমি এখন বিক্রিয়াটাকে উল্টাই লিখছি। কেন? কারণ প্রশ্ন সাপেক্ষে, প্রশ্ন আমাকে বলেছে ওরে জারণ করাইছে। তাহলে আমরা যখন উল্টা দিক থেকে রিভার্স রিঅ্যাকশনটা লিখবো, ইনট সেলের মানটা মানে ইনটের মানটা কিন্তু সেম থাকবে, জাস্ট চিহ্নটা কি হয়ে যাবে, চেঞ্জ। তাহলে এখন নতুন এই হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ বিভবটা কত আসতেছে, দেওয়া ছিল 0.68, এটা হয়ে যাবে -0.68। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন বলছে টোটাল ইনট সেলটা কত হবে। ইনট সেল কিভাবে পাবো, জারণ বিভব আর বিজারণ বিভব কি করে যোগ করে দিলে, তাহলে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আনসারটা আসতেছে এই দুইটাকে, মানে 1.51 আর -0.68, এদেরকে যদি যোগ করি আমাদের আনসারটা আসবে 0.83। দেখো তো 0.83 কি কোনো অপশনে আছে না, এটা দেওয়া আছে -0.83, এটা দেওয়া আছে 1.51, এটা দেওয়া আছে 0.38, এটা দেওয়া আছে 2.19। ওকে, এখানে যেহেতু কারেক্ট আনসার নাই, তাহলে সবাই মার্ক পাবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তারপরে কি প্রভাবক, প্রভাবকের কাজ কি, বিক্রিয়াটাকে তাড়াতাড়ি করা অথবা বিক্রিয়াটাকে স্লো করে দেওয়া। ঠিক আছে, প্রভাবক কি করে, বিক্রিয়াটাকে হয় তাড়াতাড়ি করে দেয়, নাইলে স্লো করে দেয়। আচ্ছা, প্রভাবকের মেকানিজমটা কি বলতো, এটা যদি একটু বুঝতে হয় তাহলে আমাকে একটু সক্রিয়ণ শক্তি বুঝতে হবে। ঠিক আছে, ধরো এখানে একটা বিক্রিয়ক আছে, বিক্রিয়কটাকে আমি কি দ্বারা প্রকাশ করলাম, আর এখানে উৎপাদ আছে। ঠিক আছে, তো বিক্রিয়ক কি ডিরেক্ট উৎপাদে যেতে পারে না, বিক্রিয়ক কখনোই ডিরেক্ট উৎপাদে যাইতে পারে না। তাকে একটা কি করতে হয়, বাউন্ডারি অতিক্রম করে তারপরে যে প্রোডাক্টে যাইতে হয়। এটা আমরা সবাই কম বেশি পড়ছি, যে বাউন্ডারি বা যে শক্তিটাকে অতিক্রম করা লাগে ওইটাকে আমরা বলি সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করার জন্য ন্যূনতম যে শক্তিটা লাগে ওইটাকে আমরা বলি কি, সক্রিয়ণ শক্তি। ওকে, এখন বলো তো এই বাউন্ডারি ওয়ালটা যত লম্বা হবে বিক্রিয়া হইতে তত টাইম লাগবে নাকি তত কম টাইম লাগবে? এই বাউন্ডারি ওয়ালটা যত উঁচা হবে বিক্রিয়া করতে কি বেশি সময় লাগবে না, কারণ তাকে তো পার করতে বেশিক্ষণ সময় লাগবে। আর এই বাউন্ডারি ওয়ালটা যত ছোট হবে তত তাড়াতাড়ি হবে। তো এই প্রভাবকের কাজ হচ্ছে কি, তাড়াতাড়ি করে ফেলা, বিক্রিয়াটাকে হয়তো তাড়াতাড়ি করবে নাহলে স্লো করবে। আমরা নর্মালি ধরে তাড়াতাড়ি করবে, তো যেহেতু সে তাড়াতাড়ি করতেছে তার মানে সে নিশ্চয়ই বাউন্ডারি ওয়ালটাকে কি করে ফেলছে, ছোট করে ফেলছে। তো এইটাই বলতেছে যে প্রভাবকের কাজ হলো কি, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি ইয়েটাকে কি করবে, কমাই দিবে। ওকে, বিক্রিয়ণ সক্রিয় শক্তি কি করবে, ইয়েটাকে কমাই দিবে। ওকে, আচ্ছা, তারপরে 5 নম্বর বিক্রিয়া তোমাকে কি বলেছে, নিচের বিক্রিয়ার প্রমাণ এনথালপি ΔHR0 এটা কত, কার্বন, হাইড্রোজেন এবং ইথেনের কি দেওয়া আছে, প্রমাণ দহন তাপ দেওয়া আছে। আর ΔH0C এটা দেওয়া আছে এত এত এত। তো তোমাকে বিক্রিয়াটা দেওয়া আছে কি, এটা। ওকে, আমি একটু পরের পৃষ্ঠায় যাই, তোমাকে বোঝানোর চেষ্টা করি। বিক্রিয়াটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব কনফিউজিং, মানে আমরা খুব কনফিউজ হয়ে যাই হুটহাট। আমিও ছোট থাকতে মানে তখন কনফিউজ হইতাম প্রায়। প্রথমত আমরা একটু বিক্রিয়াটা লিখে ফেলি। বিক্রিয়াটা কি, দুইটা কার্বন বিক্রিয়া করতেছে কার সাথে, 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, মিথেন C2H6। ওকে, আচ্ছা, তো আমাদের যে বিক্রিয়ার তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বিক্রিয়ার তাপকে আমরা কিভাবে প্রকাশ করি, ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা ডেল্টা এইচ লিখি আপাতত। আচ্ছা, ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করি। ডেল্টা এইচটা বের করার দুইটা ফর্মুলা আছে, একটা কোন জায়গায় আছে এইচপি মাইনাস এইচআর, তুমি আবার কোন কোন জায়গায় দেখবা যে এইচআর মাইনাস এইচপি। আমরা কনফিউজ হয়ে যাই যে কখন কোনটা ইউজ করব। ঠিক আছে, ডেল্টা এইচ এর ফর্মুলা কিন্তু দুইটা, একটা হচ্ছে এইচপি মাইনাস এইচআর, এইচআর মাইনাস এইচপি। পি দ্বারা বুঝাইতেছে প্রোডাক্ট আর আর দ্বারা বুঝাইতেছে রিঅ্যাক্টেন্ট। এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, কখন আমি প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট দিব, কখন আমি রিঅ্যাক্টেন্ট মাইনাস প্রোডাক্ট দিব, আসলে এটা হচ্ছে কনফিউজ। তো এখন তোমাকে মাথায় রাখার জন্য সহজ হিসাবে হচ্ছে কি, যখন তুমি প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্টেন্ট ইউজ করবা তোমাকে প্রশ্নে কিন্তু ফরমেশন এনথালপি দেওয়া থাকবে।
তোমাকে যদি প্রশ্নে ফরমেশন এনথালপি দেওয়া থাকে বা গঠন তাপ দেওয়া থাকে তখন তুমি ইউজ করবা প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, মানে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদের তাপ থেকে, উৎপাদের গঠন তাপ থেকে বিক্রিয়কের গঠন তাপ বিয়োগ করে দিলে ডেল্টা এইচ পাই যাবা। আচ্ছা, আর কখন তুমি রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট ইউজ করবা? যদি তোমাকে প্রশ্নে দহন তাপ দেওয়া থাকে, ঠিক আছে, দহন তাপ অথবা ইংরেজিতে বললে আমরা কম্বাসন এনথালপি, ঠিক আছে, কম্বাসন এনথালপি। আমি বাকিটা বললাম না, তাহলে কি বললাম? তোমাকে যদি গঠন তাপ দেওয়া থাকে তাহলে তুমি এইচআর মাইনাস এইচপি ইউজ করবা, এইচপি মাইনাস এইচআর ইউজ করবা। আর যদি তোমাকে দহন তাপ অথবা কম্বাসন এনথালপি দেওয়া থাকে তাহলে তুমি এইচআর মাইনাস এইচপি ইউজ করবা। তো তোমাকে কিন্তু এই প্রশ্নে কিন্তু সবগুলো কি দেওয়া ছিল? তোমাকে কিন্তু দহন তাপ দেওয়া ছিল, তাহলে তুমি কি করবা? এইচআর মাইনাস এইচপি ইউজ করবা। তাহলে এখানে দেখো তো কে কে আছে? রিঅ্যাক্ট্যান্টে কে আছে? কার্বন। তাহলে কার্বনের যে দহন তাপ দেওয়া আছে তার সাথে কি করব? 2 গুণ করব, প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেনের যে দহন তাপ দেওয়া থাকবে তার সাথে কত গুণ হবে? 3, মাইনাস প্রোডাক্ট, প্রোডাক্টে কি আছে? প্রোডাক্টে কি আছে আমাদের? ইথেন। ইথেনের কি করব? ইথেনের দহন তাপটার সাথে কিছু তো গুণ করা লাগবে না, কারণ তার সাথে সহগ কত আছে? 1। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করব? এই রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করে ফেলে আমরা কি পাই যাবো? বিক্রিয়া তাপটা পাই যাবো। ওকে, তো প্রশ্নে আমাকে কি কি দেওয়া ছিল একটু দেখি। আমাকে কার্বনের দহন তাপ দেওয়া ছিল কত? মাইনাস 394। তারপরে এর দহন তাপ কত দেওয়া ছিল? হাইড্রোজেনের দহন তাপ কত দেওয়া ছিল? হাইড্রোজেনের দহন তাপ দেওয়া ছিল মাইনাস 286। ওকে, আবার দেখো তারপরে ইথেনের দহন তাপ কত দেওয়া ছিল? মাইনাস 1561। তাহলে তুমি দেখো 2 ইন্টু কার্বনের দহন তাপ কত? মাইনাস 394। এই যে দেখছো, মাইনাস 394 দিলাম, প্লাস 3 ইন্টু হাইড্রোজেনের দহন তাপ, এটা কত দেওয়া আছে তোমাকে? মাইনাস 286। ওকে, তাহলে মাইনাস 286 মাইনাস এই ইথেনের দহন তাপ, ইথেনের দহন তাপটা কত দেওয়া আছে? মাইনাস 1561। তো এটা তোমাকে ক্যালকুলেশন করা লাগবে না, কারণ অপশনগুলাই ওইভাবে সেট করা আছে। দেখো 2 ইন্টু মাইনাস 394 প্লাস 3 ইন্টু মাইনাস 286 মাইনাস মাইনাস 1561, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তারপরে 6 নাম্বার প্রশ্ন তোমাকে বলাইছে নিচের কোনটা টেফলনের মনোমার, ঠিক আছে। তা আমরা জানি যে এটা থেকে আমরা কি তৈরি করি? পলিটেট্রাফ্লোরিথিলিন, যেটাকে আমরা পিটিএফই বলি। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা টেফলন তৈরি করার জন্য কি ইউজ করি? CF2 ডাবল বন্ড CF2, ঠিক আছে, CF2 ডাবল বন্ড CF2। তো এটা কি তৈরি করবে? এটাকে আমি যখন n সংখ্যক নিব তখন এখানে এই দুইটা বন্ধ আর কি, তখন এখানে কি হবে? পাই বন্ধনটা ভেঙে যাবে, তো এখানে বন্ধন, এখানে বন্ধন চলে আসবে, তখন এনটা চলে আসবে এখানে। এটাকে আমরা বলতেছিলাম PTFE, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে? একটা হ্যালাইড লবণকে ঘন সালফিউরিক অ্যাসিডে উত্তপ্ত করা হলো। বেগুনি ধোঁয়া কোন আয়নের উপস্থিতি নির্দেশ করে? তো বলতো হ্যালোজেন গুলোর মধ্যে বেগুনি কোনটা? আয়োডিন। আয়োডিনই হয়েছে কি? বেগুনি। ব্রোমিন ছিল লাল। ওকে, ক্লোরিন আর ফ্লোরিনে তেমন একটা বর্ণ আমরা নরমালি দেখি না, আয়োডিনের বর্ণটা কি রকম হবে? বেগুনি। ওকে, আচ্ছা, তারপরে কি? S2O3 2 মাইনাস S4O6 2 মাইনাস, এখানে সালফারের জারণ সংখ্যার মান হচ্ছে কত? তোমার প্রথমে বলছে S2O3 2 মাইনাস, এটার জারণ মান অনেকেরই মুখস্থ থাকে, আমারও মুখস্থ আছে। সালফারের জারণ মান হচ্ছে এখানে 2। এটা কেন যদি একটু চেক করে দেখি, এটাকে x ধরো, তাহলে x ইন্টু কত আসতেছে? 2। আবার অক্সিজেনের জারণ মান কত? -2, এখানে -2 দিলাম, কয়টা আছে অক্সিজেন? 3। আর পুরো জারণ মান কি হবে? তার চার্জের সংখ্যা হবে, ঠিক আছে। যদি এটা জাস্ট S2O3 থাকতো তাহলে আমরা 0 দিতাম, কিন্তু এখানে দেখো S2O3 কি আছে? 2 মাইনাস। তাহলে আমরা যদি এখানে 2x সমান সমান দেই, তাহলে 3 2 কত? 6, মাইনাস 6টাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস 6, তাহলে 6 মাইনাস কত? 2, তাহলে এখানে আসতেছে কত? 4। তাহলে 2x সমান সমান যদি 4 হয়, আমাদের x এর মানটা কত আসতেছে? x এর মানটা আসতেছে 2, বুঝছো? তাহলে S2O3 2 মাইনাসে x এর মানটা কত আসছে? মানে সালফারের জারণ মানটা আসছে 2। আচ্ছা, এবার যদি আমরা S4O6 2 মাইনাস দেখি, S4O6 2 মাইনাস দেখি, তাহলে এখানে আসতেছে x ইন্টু কত হবে? 4, কারণ সালফারের জারণ মানকে আমরা x ধরছি, তাহলে x ইন্টু 4। আর অক্সিজেনের জারণ মান কত হবে? -2 ইন্টু কত? 6, আর ইজ ইকুয়াল টু কত হবে? -2। তাহলে এখানে দাঁড়াইতেছে 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত? -2। তাহলে 4x ইজ ইকুয়াল টু 12 থেকে যদি 2 চলে যায় কত থাকে? 10। দ্যাট মিন্স x এর মানটা আসছে কত? 2.5। ওকে, তাহলে আমাদের 2 আর 2.5, 2 আর 2.5 কোথায় আছে? বি নাম্বার অপশনে আছে। ওকে, আচ্ছা, তারপরে কি তোমাকে বলছে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণকে তাপ দেওয়া হলে, জলীয় দ্রবণকে যদি তুমি কি করো? তাপ দাও, তাহলে কি বিক্রিয়া তৈরি করে? ওকে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। ওকে, বেনজিন আঁকলাম, ডায়াজো মানে কি চিনো? ডায়াজো মানে দুইটা নাইট্রোজেন থাকাকে কি বলে? ডায়াজো, ঠিক আছে, নাইট্রোজেন দুইটা, তাই ডায়াজো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাকে আমি কি করলাম? জলীয় দ্রবণটাকে কি করলাম? তাপ দিলাম। এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে ফেনল, এর কারণ এটা ছিল ফেনল তৈরির বিক্রিয়া। ওকে,
ফেনলের যে হাইড্রোক্সিলটা এটা কোথা থেকে আসছে? পানি থেকে। কারণ আমরা জানি যে পানির মধ্যে কি আছে? এইচ আছে আর ওএইচ আছে। ওকে, তখন কি হবে? এই ওএইচটা যাবে গা এই পুরো অংশটাকে কি করে ফেলবে? রিপ্লেস করে ফেলবে। আর উৎপাদে আমরা কি পাবো? উৎপাদে আমরা পাবো নাইট্রোজেন। আর এখানে যে ক্লোরিনটা আছে, এখানে যে এইচটা আছে, এরা বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে? HCl। বুঝতে পারছো ব্যাপারটা? এটা খুব ইজি একটা বিক্রিয়া এবং খুব ফেমাস একটা বিক্রিয়া, মানে প্রায় সময় পরীক্ষা আসে। বেনজিন ডাইজোনিয়াম লবণকে যদি আমরা উত্তপ্ত করি কি পাবো? ফেনল। ওকে, আচ্ছা, তারপরে তোমাকে বলছে মার্কারিক অক্সাইডের কি বলছে? মার্কারি 2 অক্সাইডে তাপ দিলে কোন তাপ দিয়ে যদি ভাঙে তাহলে সাম্যাঙ্কটাকে তুমি কিভাবে প্রকাশ করবা? তুমি এখানে বলছে কি 2NGO, এটাকে তুমি কি করছো? তাপ দিছো। এটাকে তাপ দিছো কি তোমার কি তৈরি করছে? মার্কারি তৈরি করছে আর অক্সিজেন তৈরি করছে। এখানে দেখো মার্কিউরাস অক্সাইডটা কি সলিড অবস্থায় আছে, আর মার্কারিটা কি আছে? লিকুইড অবস্থায়। অক্সিজেনটা আছে কি? গ্যাস অবস্থায়। তো আমরা জানি যে কে এর সূত্রটা কি ছিল? উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না? সাম্য ধ্রুবকটা কেমনে বের করতাম? উৎপাদ বাই বিক্রিয়ক। তাহলে এখানে মার্কারি থাকবে, এখানে উৎপাদে অক্সিজেন থাকবে। মার্কারি যেহেতু দুইটা আছে তার উপর স্কয়ার আসবে, আর মার্কিউরাস অক্সাইড মানে HgO তার উপর কি থাকবে? স্কয়ার। তো সোজা হিসাব মনে রাখবা যে সলিড অবস্থায় লিকুইড অবস্থায় ঘনমাত্রা সবসময় কত হবে? 1। যেহেতু এখানে কি আছে? মার্কারিটা লিকুইড অবস্থা আছে, তার ঘনমাত্রা হবে 1, আর মার্কিউরাস অক্সাইডটা সলিড অবস্থা আছে, তার ঘনমাত্রা হবে কত? 1। তাহলে K সমান কি দাঁড়াচ্ছে? O2। ওকে, আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে? নিচের বিক্রিয়ায় X কে কি বলা যায়? ওকে, তোমাকে এখানে কি দেওয়া আছে? এখানে তোমাকে নাইট্রোজেন দেওয়া আছে। আমরা একটু লিখে ফেলি। নাইট্রোজেন কি দেওয়া আছে? 14, নাইট্রোজেন 7 প্লাস আলফা দেওয়া আছে। আলফাটাকে আমরা কিভাবে লিখি? আলফার সংকেতটা হচ্ছে 4He2, ঠিক আছে? 4টা হিলিয়াম, যেটার প্রোটন সংখ্যা 2, পারমাণবিক ভর কত? 4। ওকে, আচ্ছা, তো এখান থেকে বিক্রিয়া করে কি তৈরি করছে? এখান থেকে অক্সিজেনের একটা আইসোটোপ মানে 17O কত? 8, এটা তৈরি করছে। আর কি তৈরি করছে? X। তা আমরা জানি যে বামের টোটাল ভর আর ডানের টোটাল ভর কি থাকবে? সেম। এখানে টোটাল ভর হচ্ছে কত? 14 আর 4 কত? 18, ঠিক আছে? আর এই পাশে গেছে কত? 17। তাহলে X এর উপরে ভর সংখ্যা কত হবে? 1। এটা কি বুঝছি? দেখো তো, এখানে 14 আর 4 কত? 18, এখানে 17। তার মানে এই X এর ভর সংখ্যা হচ্ছে কত? 1। এখানে দেখো 7 আর 2 কত? 9, এখানে গেছে 8, তাহলে আরেকটা 1 থাকতেছে, মানে প্রোটন সংখ্যা কত থাকতেছে? 1। তাহলে 1x1 কে আমরা কি বলতে পারি? 1x1 কে আমরা বলতে পারি প্রোটন, ঠিক আছে? প্রোটনের সঙ্গে ছিল 1p1, বুঝছো? তা আমাদের এখানে এক্সট্রা আসছে 1x1, মানে এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে প্রোটন। ওকে, আচ্ছা, তারপরে বলছে কি ফেনল এবং অ্যালকোহল উভয়ের সাথে কোনটা বিক্রিয়া করে? ঠিক আছে, তোমাকে প্রশ্ন বলছে কি ফেনল এবং অ্যালকোহল এদের সাথে কোনটা বিক্রিয়া করে? ওকে, প্রথমত আমার দেখা লাগবে যে ফেনলের সংকেত কি ছিল? আশা করি মনে আছে, OH। এখানে এই ফেনলটা কি করে? তোমার এখানে কিন্তু দেখো প্রথমে দিয়েছে PCl5 এর সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, ফেনল এবং অ্যালকোহল PCl5 এর সাথে সবাই বিক্রিয়া করে। আচ্ছা, রাইমার ট্রাইমেন বিক্রিয়া প্রদর্শন করে। রাইমার ট্রাইমেন বিক্রিয়া প্রদর্শন করে শুধুমাত্র ফেনল। ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে শুধুমাত্র ফেনল। আর লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে কি? অ্যালকোহল। ওকে, তাইলে রাইমার ট্রাইমেনটা শুধু ফলো করতেছে কি? ফেনল। ব্রোমিন পানির বিক্রিয়া ফলো করতেছে ফেনল। মানে এরা কিন্তু এখানে কিন্তু অ্যালকোহল বিক্রিয়া দিবে না, রাইমার ট্রাইমেনও দিবে না, ব্রোমিন পানি বিক্রিয়া দিবে না। লুকাস বিকারকের বিক্রিয়াটা দিবে অ্যালকোহল, কিন্তু এরা কি দিবে না? এটা আবার ফেনল দিবে না। আর ফেনল আর অ্যালকোহল দুজনই PCl5 এর সাথে বিক্রিয়া করে। বিক্রিয়াটা এরকম ছিল। এখান থেকে তোমার কি তৈরি করবে? এখান থেকে তৈরি করবে এটা Cl, এখানে তৈরি করবে POCl3 প্লাস তৈরি করবে HCl। ওকে, এই OH টা PCl5 সমান বিক্রিয়া করবে, তখন এখান থেকে একটা ক্লোরিন এসে এখানে যুক্ত হবে। অক্সিজেনটা বাকি 3টা ক্লোরিনের সাথে POCl3 তৈরি করবে, ফসফোনিয়াম ক্লোরাইড নেবে এটার নাম, ঠিক আছে? আর বাকি হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে এটা তৈরি করবে। আর যদি আমরা অ্যালকোহলের কথা বলি, CH3OH, এটাও সেম রকম PCl5 এর সাথে বিক্রিয়া করবে। এটা তৈরি করবে CH3Cl, POCl3, আর তৈরি করবে কি? HCl। ওকে, মাঝে মাঝে এই বিক্রিয়াগুলো দিতে পারে। আচ্ছা, তারপরে বলছে 13 নম্বর, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি জলীয় বাষ্পের আয়তন কত? তো তোমার কাছে প্রশ্ন কি জানতে চাইছে? আয়তনটা কত? কি কি দেওয়া আছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে টেম্পারেচার কত দেওয়া আছে? 100 ডিগ্রি। এটাকে যদি আমরা কেলভিনে নিতে চাই তাহলে 273 যোগ করবো, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 373 কেলভিন। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে দেখো তো? তারপরে দেওয়া আছে বায়ুমণ্ডলীয় চাপ, P দেওয়া আছে কত? 1 অ্যাটমসফিয়ার। আর তোমাকে কি দেওয়া আছে? 1 কেজি জলীয় বাষ্প, তার মানে কি W দেওয়া আছে 1 কেজি। তো এটাকে আমরা গ্রামে নিয়ে গেলে 1000 গ্রাম লিখতে পারি। তো প্রশ্ন আমার কাছে কি দিয়েছে? আয়তন। তো আমরা জানি যে PV সমান সমান কি? N আর T। আচ্ছা, P হচ্ছে কত? 1, V আমরা বের করব, N এর মান হচ্ছে কি? W/M, R এর মান আমরা এখানে কত ইউজ করব? 0.0821। কেন? কারণ আমাদের চাপটা কিসে আছে? অ্যাটমসফিয়ার। চাপ যদি অ্যাটমসফিয়ারে থাকে এটা, আর যদি চাপ যদি প্যাসকেলে থাকে তাহলে 8.314। টেম্পারেচার হচ্ছে কত? 373। আচ্ছা, W এর মানটা আমরা দেখতেছি কত? 1000। আর M হচ্ছে আণবিক ভর, জলীয় বাষ্প যেহেতু এটার আণবিক ভর কত হবে? 18। তাহলে আমাদের V সমান সমান কি দাঁড়াইতেছে?
1000 গুণন 0.0821। আচ্ছা যদি আমরা 1000 এর সাথে 0.0821 কে গুণ করি তাহলে দশমিকটা কয় ঘর সরে যাবে? 3 ঘর সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কি আসবে? 82 দশমিক কত 1। আচ্ছা ডিভাইডেড বাই কত আসতেছে 18, আর সাইডে কত গুণ আছে? 373 গুণ আছে। ওকে, তাহলে এখন আমাদের এখানে কাটাকাটি করা লাগবে। এখানে যখন আমরা কাটাকাটি করব তখন আমরা এখানে দেখতেছি কি আছে, এখানে 18 আছে, এখানে কত আছে? 373। আমরা জানি যে 18 দুগুণা কত? 36। 18 দুগুণা কত? 36। তাহলে কত গেছে? 360 গেছে, তাই না? 18 দুগুণা কত? 36। তাহলে কত গেছে? 360। তো এখানে বাকি আছে আরো কত? 13। তো 13টাকে যদি আমি 18 মনে করি তাহলে আরো 1 ঘর যাবে গা, তাহলে টোটাল আসতেছে কত? 21। বুঝছো? 18 আর 373 আমরা কাটাকাটি করতেছি। তো আমরা জানি যে 18 দুগুণা কত আসে? 360। 18 দুগুণা আসে 36। তো আমরা যেহেতু এখানে 20 চিন্তা করতেছি তাহলে এটা আসে কত? 360। তো বাকি যে 13টা আছে ওই 13টাকে আমি আরো 1 ঘর চিন্তা করার জন্য 18 মনে করলাম। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 21। ওকে, আচ্ছা তো আমরা এবার কি করবো? 21 এর সাথে 82টাকে গুণ করব। তাহলে 82 গুণ কত? 21। আচ্ছা 82.1টাকে আমি স্কিপ করলাম, এইটাকে আমি ধরলাম এই তোমার এখানে ধরলাম কত? এটাকে 82 ধরলাম, এটাকে 21 ধরলাম। তো সোজা হিসাব, তুমি এটাকে 80 মনে করো আর এটাকে 20 মনে করো। পরে আবার কি করবা? একটু বাড়াই দিবা। 80 আর 20 যদি গুণ করো 8 দুগুণে কত আসে? 16। তাহলে এটা হবে কত? 1600। এবার দেখো তো এখানে 82 ছিল, এখানে কত ছিল? 21। তাহলে এটা আর একটু বাড়বে, ধরলাম যে এটা 1650। ঠিক আছে, এবার অপশনগুলো চেক করে দেখো। অপশনে কি কি আছে দেখো তো। অপশনে একটা অপশন আছে 1701, আর একটা অপশন আছে 1200, একটা অপশন আছে 100, আর একটা আছে 12। তো আমাদের আনসারটা 1650 আমরা গেস করছি। এটা সবচেয়ে কাছাকাছি অপশন আছে কত? 1701। তাহলে আমাদের আনসার হচ্ছে কত? ডি। আচ্ছা তারপরে তোমাকে কি বলেছে? একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু যদি 15 মিনিট হয় হার ধ্রুবক কত হবে? তো হার ধ্রুবককে আমরা কি দিয়ে প্রকাশ করি? ল্যামডা। ল্যামডার সূত্র ছিল 0.693 ডিভাইডেড বাই কত? টি হাফ। ঠিক আছে, বা টি হাফ এর সূত্র ছিল, মানে আমরা মেইনলি ভাবে মনে রাখতাম টি হাফ সমান সমান ছিল 0.693 ডিভাইডেড বাই কত? ল্যামডা। ল্যামডা সমান সমান কি বলা যায়? 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তো তোমাকে অর্ধায়ু বলে দিয়েছে কত? 15 মিনিট। তাহলে তুমি এদেরকে কি করবা? কাটাকাটি করবা। 15 আর 0.693 কি করবা? কাটাকাটি করবা। তো তোমার কাছে এটা একটু উদ্ভব লাগলো, মানে উদ্ভট লাগলেও তাহলে তুমি এটা কি করতে পারো? একটু আমি এখানে তোমাকে দেখাই। তুমি চাচ্ছ 0.693 সাথে আগে কাটাকাটি করতে 15কে। তো তুমি 0.693 কে একটু কাজ করো, তুমি এটাকে 69.3 মনে করো। তাহলে সাইডে কত দেওয়া লাগবে? এটা tan ইনভার্স 2 দেওয়া লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে, বুঝছো? 0.693 কে আমি কি মনে করলাম? 69.3। তাহলে এখানে কি দেওয়া লাগবে? tan ইনভার্স 2। এখন এটার সাথে এটা কাটাকাটি করো। এখানে যদি কাটাকাটি করো 15 সাথে 69 কাটাকাটি করবা, তাহলে তোমার লাগবে কত? 4 15 60 না? 4 15 কত? 60, আর 5 15 কত? 75। তাহলে এটা 60 আর 75 কি আছে? মাঝামাঝি। এবং তবে এটা কিন্তু 75 থেকে কাছাকাছি। তাহলে আমরা বুঝতেছি এটা 5 এর কাছাকাছি হবে, কারণ 60 কে যদি আমি 15 দিয়ে ভাগ করতাম আসতো 4, 75 কে যদি আমি 15 দিয়ে ভাগ করতাম আসতো কত? 5। তাহলে আমাদের আনসারটা 4 আর 5 এর মাঝামাঝি, তবে 5 এর কাছাকাছি। তাই আমি এটাকে 4.7 লিখলাম। কোনো সমস্যা আছে না? এটার সাথে আবার tan ইনভার্স 2 গুণ হবে, তাহলে এটা আসছে 0.047। ওকে, বা 4.7 ইন্টু tan ইনভার্স 2 বললেও কোনো সমস্যা নেই। দেখো আমাদের সবগুলো অপশনে tan ইনভার্স 2 আছে। তো 4.7 ইন্টু tan ইনভার্স 2, 4.7 ইন্টু tan ইনভার্স 2, এটার কাছাকাছি সবচেয়ে অপশন আছে কোনটা? এটা আছে 4.62 ইন্টু tan ইনভার্স 2। বুঝছো? তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। ওকে, আচ্ছা 15 নম্বর প্রশ্ন তোমাকে বলেছে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ যদি 10 মিলি মোল পার লিটার হয়, তাহলে তোমাকে বলছে এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এটার মান কত হবে? তোমাকে রক্তে গ্লুকোজের পরিমাণ কত বলা হয়েছে? 10 মিলি মোল পার কত? লিটার। ওকে, তোমাকে বলছে মিলিগ্রাম পার ডেসিলিটারে কত হবে? মিলিগ্রাম পার কি? ডেসিলিটার। আচ্ছা প্রশ্ন তোমাকে দেওয়া আছে মিলি মোল পার লিটার, আর চাইছে কত? মিলিগ্রাম পার লিটার। দেখো তো মিলি মিলি কিন্তু কি আছে? দোনো জায়গায় সেম আছে, এখানেও মিলি আছে এখানেও মিলি আছে। তাহলে এটার কি কোনো রকম চেঞ্জ করার দরকার আছে? না। 10 মিলি মোল পার লিটার আর মিলিগ্রাম পার লিটার, তাহলে মিলি মিলি সেম আছে, মিলিটা থাক, কোনো সমস্যা নেই। গ্রাম আর এখানে আছে মোল, তাহলে আমার মোলটাকে চেঞ্জ করে কি করতে হবে? গ্রামে দিতে হবে। তো মোলটাকে কিভাবে গ্রামে নিব বলতো? মোলের সাথে যদি আমরা কি করি? আণবিক ভরকে গুণ করে দিই, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যায়? গ্রামে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, কারণ আমরা একটা সূত্র পড়ছিলাম n সমান সমান w/m, মনে আছে? তাহলে w সমান সমান কি বলা যায়? nm। তার মানে মোল সংখ্যার সাথে কি গুণ করা লাগে? আণবিক ভর কি করব? গুণ করব। তাহলে 10 গুণ, এখানে এটা কার কথা বলছে? এটা বলছে গ্লুকোজের কথা। গ্লুকোজের আণবিক ভর কত বলতো? 180। তাহলে যখন আমরা আণবিক ভর গুণ করলাম এটা কনভার্ট হয়ে গেল কিসে? গ্রামে। ঠিক আছে, আর পার লিটার, পার লিটার থাকা মানে কি? লিটারটা কোথায় আছে? অবশ্যই নিচে আছে। পার লিটার মানে লিটারটা কোথায় আছে? নিচে। আচ্ছা এখন তো আমার এটাকে লিটারে রাখা যাবে না, এটাকে কিসে নিতে হবে? ডেসিলিটার। এখন 1 লিটার কত ডেসিলিটারের সমান? মনে রাখবা যে 1 লিটার হচ্ছে 10 ডেসিলিটারের সমান। তাহলে আমরা এটাকে 10 ডেসিলিটার দিয়ে দিলাম। বুঝছো? দেখো এটা গ্রামে হয়ে গেছে, এটা লিটারে হয়ে গেছে, আর এখানে মিলিটা ছিল, তাহলে মিলিগ্রাম
পার ডেসিলিটার চলে আসছে। এখানে কাটাকাটি করা লাগবে, 10 আর 10 কাটলাম, কত আসছে? অবশ্যই 180 চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা আজকে ভিডিওটা একটু পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ বাকি 15টা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। এটা ভিডিও এমনি বেশি বড় হয়ে যেতেছে, আর গরমের কারণে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না। ঠিক আছে, তো কারো কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।